তুমি তুফান রে পায় আয়নারে ভুলে গেলা। ঠিক আছে ব্রাদার, তাই হয় দিয়ে দিলাম। প্রথম প্রেম বলে কথা, আয়নাকে ভোলা সম্ভব না হৃদির পক্ষে, বাট তুফানের সাথে অন্যরকম প্রেম, এটা বুঝতেই হবে। আমি এবার চলে যাব যিনি আজকে আমাদের বিশেষ অতিথি, এবং তিনি আজকে উপস্থিত থেকে কিন্তু আমাদের এই আয়োজনটাকে আরো সমৃদ্ধ করেছেন। যখন প্রথম চরকি থেকে ফোন পেলাম যে এই শোটা করতে হবে, আমি জিজ্ঞেস করেছি মিমি চক্রবর্তী আসছেন, বলে হ্যাঁ হ্যাঁ আসছেন, চলে আসো। কারণ আমি ভাবছিলাম যে উনি হয়তো আসবেন না, হয়তো বাকিরা থাকবেন, তো তিনি এসেছেন, এই জন্য অশেষ কৃতজ্ঞতা। আমি প্রথমেই জানতে চাই যে প্রথমবারের মতো বাংলা সিনেমা করা, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, বাংলা চলচ্চিত্রের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন গুণী, এবং আমাদের আমাদের এই যে তাহসিন ভাই সামনে বসে আছে, আমাদের ডিওপি এবং পুরো কলা কুশলী, মানে আপনার অভিজ্ঞতা আসলে কেমন আমাদের সাথে কাজ করে? এটা চলছে, হ্যাঁ চলছে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আর তুমি তখন থেকে অ্যাঙ্কারিং করছো, ইউ আর লুকিং ওয়ান্ডারফুল। আর শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন, কারণ এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ ঘরটার মধ্যে একা কথা বলতাম, আমাদের কথাটা পৌঁছতো না। আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে। থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্যে। আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু, আমি এগুলো কিচ্ছু বলতে চাই না। আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা। সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে। আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন, তাই জন্য আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়াধুরা। আর সবাই বলছে, সকাল থেকে আমি শুনছি, আমি অনেক সকালে এসেছি, এখানে প্রমোশনস চলছিল আমাদের সবার, তো সবাই বলছে যে গেস্ট গেস্ট গেস্ট। আমি বাংলাভাষী, আপনিও বাংলা কথা বলেন, সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি। আর আমাকে গেস্ট বলবেন না, আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। পাশে থাকবেন, হৃদয়ে জায়গা দেবেন, যাতে আগামী দিন আরো ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি। আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি, মানে বাংলাদেশি ছবি ইন কোটস বলতে চাই, কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। আর শাকিব, আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। অ্যান্ড নট অনলি হি, আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি। চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ, এবং সবার সাথে আমার প্রথম কাজ, রাফি ভাই, সবাই, রনি ভাই, শাকিল ভাই, এভরিওয়ান, এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি, আমি অন্য একটা ছবি করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ, রিচ প্রচুর। সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়, আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে। থ্যাংক ইউ সো মাচ। মিমি, আমার ছোট একটা প্রশ্ন আছে। মিমি, তুমি কোন শহরের মেয়ে? আমি বাংলার মেয়ে। Well said. এখন আপাতত ঢাকা শহর, অন্য কিছু ভাবতে চাই না, কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন রয়েছে। একটু আগে আপনি বলছিলেন যে হি ইজ দ্য ভেরি গুড হিউম্যান বিং, ওয়ান্ডারফুল হিউম্যান বিং, শাকিব খান সম্পর্কে যদি আমি একটু জানতেই চাই, মানে অ্যাজ এ কো আর্টিস্ট তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন, তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন? So firstly, Shakib is very good looking. So to work, মানে একজন এত ভালো, এত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং কোস্টারের সাথে, আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। But definitely he is very smart, good looking, and একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে। বাট জোকস অ্যাপার্ট, আমরা যখন শুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল, আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল, চুলটা অনেক বড়, হ্যাঁ এরকম একটা লুক ছিল। সো
মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে। যতবার টেক হয়েছে করেছে, রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে, সেটা যতবার রাফি ভাই বলেছে ও ততবার করেছে। সো ওটা আমার খুব ভালো লেগেছে, ওই ডেডিকেশনটা। ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয়, আপনাদের সবার হৃদয়ে। সো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে। ওকে, পরের প্রশ্ন। এই যে এইবার গান এবং এইবার look, এইবার তোমার টার্ন আমার প্রশংসা করার, হ্যাঁ না? হ্যাঁ তার প্রসঙ্গে আসবো, তার আগে মিমি আপু, আমরা গান এবং লুকটা দেখার পর আমরা বাংলাদেশের সবাই কিন্তু পুরো উড়ে গেছি তুফানের তোড়ে। বাট এই গানটা যখন রিভিল হলো উড়াধুরা, তারপর ওপার বাংলায় তুফানের তোড়টা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন? আহ, এই মানে এটা বলার, নিজের জিনিসটাকে মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে। সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, সবার হৃদয় কিন্তু উড়াধুরা অবস্থা। আমি এবার তার কাছে চলে যাব যার জন্য আমরা ওয়েট করে বসে আছি। অলরেডি তুফান বইছে, কিছুদিন পর হয়তো আমরা দেখতে পাবো যে টর্নেডো বইবে। আমি জানি না কথাটা কতটুকু সত্য। আমাদের মেগাস্টার শাকিব খান, তার কাছে যেতে চাই। আমার আসলে এটাই প্রথম প্রশ্ন যে অলরেডি আমরা টিজার দেখেছি, ফার্স্ট লুক দেখেছি, গান দেখেছি, তারপর কিন্তু তুফান বয়ে যাচ্ছে। মানে আসলে কি সিনেমা হলে যাবার পর সেখানে টর্নেডো বইবে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি সবসময় আমার যে কোনো ভালো কাজ শুরু করি আমার এই পরিবারকে সাথে নিয়ে। আমার এই বিনোদন সাংবাদিক পরিবার গত 25 বছর ধরেই আমি তাই করেই আসছি। তুফানের ডিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়ে দিয়েছি। আজ এটা আসলে তেমন কোনো প্রেস কনফারেন্স, প্রেস মিট আমি ওইরকম ভাবে দেখি না কখনোই। এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয়, আমরা একই পরিবারের মানুষ, আমরা চলচ্চিত্র পরিবার, আমরা বিনোদন কর্মী, প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী এবং বিনোদন সাংবাদিক। আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ। সবসময় দেখা হয়ে ওঠে না, সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয়, সুন্দর একটা সময় কাটে, সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয়। এই সময়টাকে, এই বিষয়টাকেই আমি খুব এনজয় করি এবং প্রাধান্য দেই। যাই হোক, তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক 5 তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোর্ট্রে করেছিল রাফি। সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে, সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে। তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গণ্ডি থেকে ওদেশ, ওদেশ থেকে বিদেশ। আজ সত্যি আমি খুব প্রাউড ফিল করি। আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত। আমার কাছে মনে হয়েছে ইয়েস, খুব অহংকার ফিল করেছি আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে। সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন, রাফি তো ইন্ডিয়াতে অচেনা, এটা ওর প্রথম সিনেমা, ডিরেক্টর হিসেবে প্রথম কাজ। অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে, আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে, ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে। অনেক বড় বড় প্রযোজনা সংস্থা, বড় বড় শিল্পী, সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান। তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে, সেই বিখ্যাত ফাইট মাস্টার, সেই বিখ্যাত কোরিওগ্রাফার, সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট, সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে, এটা কি গ্রাফের কথা বলছে। 100টা একটা ফাইট 4 মিনিটের, এটা কিভাবে সম্ভব? এবং সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে। তো তখন থেকেই আমি আসলে রাফির
কে নিয়ে খুবই গর্বিত যে আজকে তুফানের বাজেট যা, এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা, রাফি হচ্ছে এমন একজন পরিচালক, বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপরে রাফির কম পড়েই যাবে। সেটা খরচ করার মতো মেধা, সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই, সেই 200-400 কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে, কিন্তু সেই 500 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, 200 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, সেই 200 কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে। তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে 500 কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস, আর 500 কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো। চমৎকার চমৎকার চমৎকার। রাফির আসলে প্রশংসা কি করব, ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে। আমার সত্যি খুব ভালো লাগছে, বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময় আছেন, ফুটেজগুলো আপনাদের কাছেই আছে। আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না। আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন, ইংল্যান্ডের কি অবস্থা, ডাবলিনের কি অবস্থা, আর নিউ ইয়র্কের কি অবস্থা, নিউ জার্সি, এলের কি অবস্থা, অস্ট্রেলিয়ার কি অবস্থা, নিউজিল্যান্ডের কি অবস্থা, ইটালির কি অবস্থা, সুইজারল্যান্ডের কি অবস্থা। আমি সবসময় শুনতে চেয়েছি ওকে ফাইন, মিডল ইস্টের কি অবস্থা। মিডল ইস্টের তো অনেকগুলো দেশ, দেশে দেশে খবর আসছে, আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি, সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি। এবং ইনশাল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে। গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনে সিনেমা রিলিজ হওয়া, গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে বড় পরিসরে, এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসরে, কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া, ইংল্যান্ডে রিলিজ হওয়া, ইটালির রোমে রিলিজ হওয়া, নর্থ আমেরিকা, কানাডা, এভরিওয়্যার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিডল ইস্ট। এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে, এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে, এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে। আজ সত্যি আমি খুব, আমার কাছে সত্যি খুব ভালো লাগে, আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে, যেমন করে বলিউড এগিয়েছে। এক সময় ইন্ডিয়ানরা দেখতো, এশিয়ানরা দেখতো, এখন ইংলিশরাও দেখে। আমার খুব ভালো লাগছে দেখে যে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে, আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে, তুফানের গান যখন এসেছে, এই দুই সময়ই অস্ট্রেলিয়া বলেন, আপনার নেদারল্যান্ড বলেন, আপনার আমেরিকা বলেন, আপনার জার্মান বলেন, আপনার জাপান বলেন, এরকম বহু দেশের সেই ইংলিশরা বলেন, বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে, খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে, খুব ভালো বলছে। এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা, রিভিউর কথা, একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি, একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি, একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি। আমি খুব গর্বিত এবং আমি রাফিকে অনেক ধন্যবাদ জানাই যে তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট, যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম, এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম, আরেক সেন্সে আপনার মনে হবে ইটস এ বিউটিফুল ক্লাসিক ফিল্ম। চমৎকার এর প্রেজেন্টেশন, অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার ফিল্ম, গুড ফিল্ম। এখন আসলে আমার কাছে যেটা মনে হয়, এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই, এখন দুটো শব্দই চলে, একটা হচ্ছে গুড ফিল্ম, ইটস নট এ গুড ফিল্ম। সো তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে, সবার হৃদয়ে যে তুফান উঠেছে, সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে, সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে, উড়াধুরাই করে দিয়েছে। থ্যাংক ইউ রাফি, এবং এমন চমৎকার একটা প্রজেক্ট আমাকে নিয়ে ভাবার জন্য। এবং কথাটা এখনো শেষ হয়নি, ও আমি সরি, আমি ওয়েট করছি, কোনো অসুবিধা নেই। একবারই তো সুযোগ পাবো,
না, আর তো সুযোগ দেবে আরো না আছে, সুযোগ আরো আছে। আপনার জন্য সবকিছু এখানে সবাই যা যা মানে প্রশ্ন করতে পারবে, কোনো সুযোগ, অনেক সুযোগ রয়েছে। এনবে সব সময় তো আর আমাদের দেখা হয় না। আজ যেহেতু দেখা হয়েছে, অনেকদিন পর আবার দেখা হবে, হয়তো ঈদের পর কখনো এক সময় আবার দেখা হবে সুন্দর একটা মুহূর্তে, বাট আজকের কথাটা আজকেই বলে যেতে চাই। অ্যান্ড আমি ধন্যবাদ জানাই শাকিল ভাইকে, এত চমৎকার একটা প্রজেক্ট শুরু করেছে, এবং এই যে চরকিকে সাথে নিয়ে, এসবিএফ কে সাথে নিয়ে এই যে চমৎকার একটা কোলাবোরেশন, এবং প্রত্যেকটা চরকি যেমন তার জায়গায় বিশাল প্রতিষ্ঠিত, এসবিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত। তো এই যে সমন্বয়টা করেছে, একসাথে করেছে, এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং বানিয়েছে, সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই রনিকে, প্রথম দিন থেকেই যেভাবে চমৎকার ভাবে সবকিছু ইয়াস আছে যে সামনে, আর সামনে যারা বসে আছে, আমাদের ডিওপি তাহসিন, আমাদের আর্ট ডিরেক্টর শিহাব, আদনান, তুমি তো ফাটিয়ে দিয়েছো। এনিওয়ে, তুমি আর টাকা চেয়েও না এই ছবিতে, বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে, তো তোমার কিছু দেওয়া উচিত রাফিকে। তারপর সান, আমার কস্টিউম ডিজাইনার, আমার মেকআপ আর্টিস্ট সবুজ, রাকায়েত ভাই যে সামনেই দেখতে পাচ্ছি, কি চমৎকার। আসলে আরো যে কত ভালো ভালো সমন্বয়ে তুফান হয়েছে, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সবার জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে, সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না। আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাইকে, যে জাদুকর বলে, একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুকর, সত্যিই জাদুকর। আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই, চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব, একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব, এটা তো আছেই। আমরা অফিস রাফি তো বলেছে, সবাই জানে। বাট আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না, উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ ব্রাদার। আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কো অ্যাক্ট্রেসকে, নাবিলাকে, ঝাপসা বিউটিফুল, চমৎকার চমৎকার অভিনয়। নাবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি, ওয়াও। আর আরেকজন যিনি আছেন মিমি, মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে, সেই বোঝে না কি বোঝে না, এখন রাফিও বোঝে না মিমি ছাড়া। একদম। এনিওয়ে, সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে, এবং এত চমৎকার কাজ করেছে, সেটা আমার মুখ থেকে আর বলার, এই সমস্ত কথা আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই, কারণ এটা এখন আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে। আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হার্লেনের র্যাম্প শোতে হেঁটেছি, বহু বছর পর, হয়তো আমি একটা 12-14 বছর পর র্যাম্প শোতে হেঁটেছি, আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের। সেখানে তুফান লুকেই হেঁটেছি, আমার 5 নায়িকা ছিল, এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়াধুরা, মিমির গান এমন ভাবে গাইছে যে তারাই সিনেমার অ্যাক্ট্রেস, এমন ভাবে ওন করছে। আমার ওই 5 নায়িকাকেও অনেক থ্যাঙ্কস তারা ওন করার জন্য। তো মিমিকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক হেল্প করেছে, মিষ্টি খাইয়েছে। শাকিব ভাই, ও আবার এসে দাঁড়িয়েছে। অসুবিধা নেই, আমি আমারটা বলেই যাব, দাঁড়িয়েই থাকবে, বিকজ আমি এই চান্স কখনো মিস করি না। আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথনের, আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাপ্ট করার, ভালোবাসার আদান প্রদান করার। সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিচ্ছে, ইনশাল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয়, এপার বাংলা ওপার বাংলা, শুধু বাংলাই নয়, এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে, এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এখনো শেষ হয়নি, আমি হচ্ছে আপনাদের প্রতিনিধি, সাংবাদিক ভাইয়ের আমার উপর আস্থা রাখতে পারেন। আমার তো আরো প্রশ্ন আছে। মানে আপনি যে বললেন বোঝে না সে বোঝে না, রিয়ার কথা বলছিলেন, তো এই সিনেমার 2 নায়িকার নাম আমরা জানি না, বলবেন নাকি নায়িকাদের নাম কি? ভুলে গেছে? আচ্ছা, এখন পাশে যারা বসে আছে এর মধ্যে যদি আর 5 নায়িকার কথা বলতে যাই, একটা বিপদ আছে বাবা। না না, এই 2 নায়িকার নাম আসলে তুফানি কি? আচ্ছা, আমরা এটা হলে গিয়ে জানবো। বাট আমার প্রশ্ন আপনার কাছে, এক এক ঈদে আপনি এক এক লুকে আসেন এবং নিজেকে
ছাপিয়ে যান প্রতিবার। এখন তো তুফান লুকেই আছে। এখন হ্যাঁ সেটা ঠিক আমার আছে। সেই রিমার্ক হার্লেনের মধ্যেও কিন্তু র্যাম্পে হেরেছে তুফান লুকেই। আমি বলেছি না ভাই এখন যা হবে তুফান হবে। তো সেখানে ওই হার্লেনেও কিন্তু তুফানই উঠেছিল সেই দিন, নাকি রাফে? এটা তো পুরো ট্রেন্ডিং এ ছিল। ওই পরের কিছু আসা পর্যন্ত আপনি তুফান লুকেই থাকবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বোরিং হন না? তোমার কি বোর লাগছে আমাকে তুফান লুকে দেখে? না আমার তো বোর লাগবে না, সুন্দর লাগছে তো আমাকে? ভীষণ That's good. দাম মানে হ্যান্ডসাম। আচ্ছা আমি যদি আরেকটু জানতে চাই, রায়হান রাফি খুবই দুষ্টু প্রকৃতির একজন পরিচালক, সবাই এটা জানেন, উনি কোনো কিছু বলেন না, গোপন রাখতে চান, সুরঙ্গে সব আটকে রাখেন। আপনাকে হেডলাইন করবে আমি এটা পজিটিভ অর্থে বলেছি, মানে পরের প্রশ্নে যাই প্লিজ আগে। এটা দিয়েন না। হেডলাইন হবে দুষ্টু প্রকৃতি পরিচালক রায়হান রাফি, কে বললেন? মো। ভিতরে অনেকে তো ভিতরটা পড়ে না। ও রাফি আচ্ছা ভাই। রায়হান রাফি, ঠিক, ও আসলে খারাপ। কিন্তু রাফি আমি তুমি চেঞ্জ করে দাও। রাফি মোয়ের কথাটা আমি এন্ডোর্স করছি। থ্যাংক ইউ শাকিল ভাই। এমনি আমার জীবন অনেক তুফান টর্নেডো বয়ে যাচ্ছে, যাই হোক আমি একটু যাই আবার শাকিব খানের কাছে। শাকিব ভাই আমার প্রশ্ন শেষ হয়নি, মানে আমার প্রশ্ন হচ্ছে যে যেটা বলছিলাম, উনি তো নিশ্চয়ই আপনাকে অনেক কিছু বলেছেন যে এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। যাবে না লিস্ট অনেক লম্বা, সেই লিস্ট থেকে একটা যদি আমাদেরকে আজকে শেয়ার করেন, এমন কোনো গোপন তথ্য যেটা আমার সাংবাদিক ভাইয়েরা খুশি হবে। আচ্ছা একটু ঘামটা মুছে নেই, আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে, ঘামিয়েই যাচ্ছে। কি করব, প্রশ্ন কি বলবো? হ্যাঁ মানে গোপন কিছু যেটা রায়হান রাফির মানে বলা যাবে না লিস্টে রয়েছে, কিন্তু আপনি সাংবাদিক ভাইদের জন্য আজকে বলে দেবেন। আর মাত্র 4 দিনই তো আছে, আরে ধুর, এটা কিছু না। গোপন জিনিস গোপনই থাক না, বাকিটা তো সেই গোপন। রাইট, এই যে মিমি বলে দিয়েছে বাকিটা তো হলে গিয়ে দেখবে। এটা কোনো কথা হলো? তো মিমির কিছুই কথাটা বলবেন আমি না? বলতেই পারবো না, নো, অসম্ভব ব্যাপার, আচ্ছা ওকে, ভীষণ কষ্ট পাবে। আমার কিছু বলার নেই, আমি চেষ্টা করেছিলাম, আমি ব্যর্থ হয়েছি, এবং আমার ব্যর্থ হওয়ার ভাগিদার আপনারা। যদি আপনারা পরের প্রশ্নে সেটা আসলে উদ্ধার করতে পারেন, আমি আর কথা বাড়াবো না। তবে এখন সাংবাদিক ভাইদের প্রশ্ন, আমার মনে হয় যে এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে অনেক উত্তর আপনারা পেয়ে গেছেন, বাট আমরা মাত্র 7টি প্রশ্ন নেব, কারণ আমরা জানি 7 হচ্ছে লাকি সংখ্যা। যাই হোক, আমরা 7টি প্রশ্ন নেব এবারে। সাংবাদিক ভাইদের জন্য আমি আসলে ফ্লোরটা ছেড়ে দিলাম, বাট আমার মনে হয় যে আমাদের এখানে শৌখিন ভাই রয়েছে, একটু হেল্প করবেন আমাকে। তো শৌখিন ভাই আপনি একটু যদি মাইক্রোফোনগুলোতে আমাকে হেল্প করেন, আর আপনাদের যে প্রশ্ন রয়েছে মাত্র 7টি প্রশ্ন আমরা নিতে পারবো। আচ্ছা, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি আলকাসি, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আমার প্রশ্ন শারিয়া শাকিল ভাইয়ের কাছে, উনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না। আচ্ছা একটু সামনে আসি। শাকিল ভাই, আমার প্রশ্ন আপনার কাছে, একটু ক্ল্যারিফাই করবেন। প্রথমে শুভকামনা আপনাদের তুফানের জন্য। সামনে ঈদ, আর মাত্র 4 দিন বাকি, আপনারা তুফান হলে ঝড় বইবে, এটাই আমরা আশা করছি। একটু ক্ল্যারিফাই করবেন। আমরা শুরু থেকে জেনে আসলাম যে তুফান হচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা, এবং আপনাদের প্রেস রিলিজ, আপনাদের তরফ থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানেও এটাই লেখা ছিল যৌথ প্রযোজনার সিনেমা। এই যৌথ প্রযোজনার সিনেমা কিভাবে বেশি সিনেমা হয়ে গেল, এটা একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে মানি লন্ডারিং এর, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? আপনার নামটা বলবেন একটু? আমার নাম আলকাসির, আমি সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আল কাসির ভাই না? জি। হ্যাঁ। কাসির ভাই থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটা করার জন্য। আর এই সংক্রান্ত আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি একবারে উত্তরটা দিয়ে দিচ্ছি, যাতে এটা আমি ক্ল্যারিফাই করে ফেলতে পারি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে, এটা আপনাদের মনে আছে যে আমরা যখন 1 বছর আগে একসাথে সিনেমার ঘোষণা দিলাম, অ্যানাউন্সমেন্ট আসলো, তখন আপনারা মনে করতে পারবেন কিনা জানি না, আমি বারবার ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি এটা বাংলাদেশি সিনেমা, কোনোদিন আমরা বলিনি যে এটা যৌথ প্রযোজনার সিনেমা, এবং আপনারা কোথাও দেখাতে পারবেন না যে আমরা বলেছি যৌথ প্রযোজনার সিনেমা। দেখেন একটা বিষয় কি, এখন তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনিও একটা কথা বলে দিতে পারেন, আমিও একটা কথা বলে দিতে পারি, ওপেন প্ল্যাটফর্ম, যে কেউই বলতে পারে, কিন্তু অফিসিয়ালি আমরা কি বললাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমারও চোখে পড়েছে বিভিন্ন জায়গায় লোকজন এটা বলার চেষ্টা করছে। আপনাকে একটা ছোট জিনিস ওই যে বললাম সবার জন্য একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। একটা সিনেমা যখন তৈরি হয় এক একটা ধাপে ধাপে তৈরি হয়, কিন্তু একটা সিনেমা, তো সেই সিনেমায় প্রতিটা ধাপে ওই যে লজ অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে, যে আমার দেশের কি আইন, সেই আইন অনুযায়ী প্রতিটা স্টেপ কিন্তু আমাদের এগোতে হয়েছে। তো এটা এমন ঘটনা না যে হুট করে এটা যৌথ প্রযোজনা সিনেমা ছিল আর আজকে আমি ওয়ান ফাইন মর্নিং বলছি যে এটা বাংলাদেশের সিনেমা, এটা কিন্তু পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা যখন শুটিং শুরু করি আমরা প্রতিটা স্টেপে আমাদের পারমিশন নিতে হয়েছে। যদি যৌথ প্রযোজনা সিনেমাই হতো এটা, তাহলে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য পারমিশন লাগতো না,
ইন্ডিয়া আমরা কেন গিয়েছি? লোকেশনের প্রয়োজনে। আপনারা দেখেছেন অতীতে যত সিনেমা হয়েছে, প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখেছি যে কোনো একটা গানের শুটিং হয়তো বিদেশে হয়েছে, কোনো একটা শুটিং হয়তো আমেরিকাতে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে। তো ওই সিনেমাগুলোর কি পারমিশন কিভাবে নিয়েছে সেটা আমি বলতে পারবো না, বিকজ সেটার সঙ্গে আমি সংশ্লিষ্ট না। কিন্তু আপনাদেরকে আমি হলফ করে বলতে পারি যে আমাদের এই সিনেমায় প্রতিটা স্টেপে, প্রতিটা জায়গায় আমরা ইন টার্মস অফ টেকিং পারমিশন এবং আইন অনুযায়ী যা যা করবার দরকার সেই জিনিসগুলোই আমরা করেছি। যে কারণেই কিন্তু আমরা প্রথমে তথ্য মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে আমরা বিদেশি শুটিং এর জন্য, এবং এমনকি কারা কারা শুটিং এ যাবে প্রত্যেকটা নাম আমরা সেখানে তথ্য মন্ত্রণালয় আমাদেরকে পারমিশন দিয়েছে। আমরা যখন ইন্ডিয়া পার্টে শুটিং করেছি তখন ফিল্ম ফ্যাসিলিটেশন অফিস ইন্ডিয়া থেকে আমরা পারমিশন নিয়েছি। সেই পারমিশন ইন্ডিয়ান এমবেসিতে এসছে। ইন্ডিয়ান এমবেসি যারা গিয়েছেন, এখানে রাকাত ভাই থেকে শুরু করে এখানে যে আর্টিস্টরা আছে সবাই জানে, প্রত্যেকের ভিসার মধ্যে তুফান নামে ভিসা হয়েছে। শুধু তাই না, আমরা ইন্ডিয়া পার্টে যে শুট করেছি সেখানে যে আর্টিস্টরা কাজ করেছে, স্বয়ং একজন বসে আছেন আমাদের মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী ছাড়াও আরো 5 জন 6 জন আর্টিস্ট এবং যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা কাজ করেছে প্রত্যেকের পারমিশন আলাদা করে নেওয়া হয়েছে এবং সেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে গিয়েছে। সেই পারমিশন নিয়ে এফডিসি, আপনারা জানেন যে এটা একটা লম্বা একটা প্রসেস। এটা কিন্তু ওয়ান ফাইন মর্নিং আমি বলতে পারবো না যে না এটা বাংলাদেশের সিনেমা অথবা এটা যৌথ প্রযোজনা সিনেমা। সো আমরা প্রথম দিন থেকে আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি দিস ইজ পিওরলি বাংলাদেশি ফিল্ম, এবং সেখানে যদি আমাদের লোকেশনের প্রয়োজনে বিদেশ যেতে হয়, সো যে কোনো ধরনের পারমিশন, যে কোনো ধরনের আমাদের আইন মেনে যা যা করা দরকার আমি আপনাদেরকে অ্যাসিওর করছি সেগুলো নেওয়া হয়েছে। আর যদি সেইভাবে করে না হতো তাহলে আজকে এই আনকাট সেন্সার পেয়ে আপনাদের সামনে আমরা কথা বলতে বসতে পারতাম না। আমার মনে হয় এটা ক্ল্যারিফাই করতে পেরেছি আমি, এবং এই সংক্রান্ত আর যাদের মনে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়ে গিয়েছেন আমি আশা করি। আচ্ছা শাকিল ভাই, এদিকে আমি হাসনাত জুবাইর বাংলা ভিশন থেকে বলছিলাম। এইদিকে ভাই, এইদিকে। So, আচ্ছা, আমি just আমি একটা প্রশ্ন একটু করতে চাই আপনাদেরকে। আমি একটু আগে বলছিলাম যে এত হট্টগোল হচ্ছিল, এত বাউন্সার, তো আমি বলছিলাম এটা কি সাকিব ভাই, মিমি, নাবিলার জন্য নাকি আমার আর রনি ভাইয়ের জন্য? তো আমি তো থেকে বলছি আমি আসলে অনেক ফেমাস, সব প্রশ্ন আমার কাছে। বলেন আচ্ছা, কি প্রশ্ন? শাকিল ভাই, আমি জাস্ট আপনি উত্তর দিয়ে দিয়েছেন, ঠিক আছে, জাস্ট একটু ক্লিয়ারিফাই হতে চাচ্ছি। জি, সেটা হচ্ছে জি, যে অবশ্যই। এই সিনেমায় হচ্ছে আলফা এছাড়া আর কারো ইনভেস্টমেন্ট নাই, তাই এটা কিনা? আমার কাছে মনে হয় আপনি তো বিনোদন সাংবাদিক, আপনি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমও করতে পারতেন আমার কাছে মনে হয়। কারণ আমি জাস্ট একটু জানতে চাচ্ছি 4 দিন পরে তো সিনেমাটা রিলিজ করছি আমরা, এবং সবাই একটা উৎসবের মধ্যে আছে। তো আমার মনে হয় সিনেমা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি তো কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে এবং যে প্রশ্নগুলো আমি তো একবারে উত্তর দিয়ে দিয়েছি। আমার মনে হয় সিনেমা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা সবাই আপনি জাস্ট একটু উত্তরটা দিলে খুশি হতাম আর কি, যদি উত্তরটা দিতে চান আর কি। আপনি না হয় ওকে আমি একটু কথা বলি, আমি না, আমি মাঝখান একটু- থেকে একটু ঢুকে পড়ি। সেটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য এবং টোটাল যে কয়েক মাস ধরে কাজটা হচ্ছে, এটা উদ্দেশ্যটা কি? একটা ভালো আন্তর্জাতিক মানের সিনেমা বানানো। আমাদের দর্শকরা তাকিয়ে আছে কিন্তু আসলে সিনেমাটা দেখার জন্য, এবং সেটা দেখে তারা চমকিত হবেন এই আশা আমরা করি। এবং এটা আমি উপযাচক ভাবে আমি এখানে কথাটা বলছি, এটার পারমিশন, এটা যৌথ প্রযোজনা কিনা, এরকম ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকলে পরে আমার মনে হয় শাকিল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিয়ে ওনার একটা পার্সোনাল একটা ইন্টারভিউর ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা বেটার। না, আজকে এটা যেহেতু বলছি কি, আমি আমাদের কেন কাছে বলছি এটা, question কারণ এখনকার প্রশ্নগুলো আমরা এই তুফান সিনেমার পেছনের ঘটনা বলতে এই সব ঘটনা না, কিরকম আমরা কাজটা করলাম বা এই সংক্রান্ত যদি কারো অভিজ্ঞতার কথা অথবা তাহলে আমাদের ভালো লাগবে। কারণ একটু কেমন যেন মনে হচ্ছে যে এর মধ্যে একটা জটিল প্রশ্ন, এটা কি উত্তর দেবো বা না, না। এই জন্য আর কি। আমরা সবাই যেহেতু আছি, সাকিব ভাই আছে, মিমি আছে, আমরা চাবো আমাদের সিনেমা নিয়ে আপনারা প্রশ্ন করেন। আপনার যদি তাও অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কারণ এই ধরনের প্রশ্ন আমরা অভ্যস্ত না মিমি আসলে। একটু আগে জানতে চাচ্ছিল যে বাংলাদেশের সবচেয়ে ভালো খাবার কি, ব্রেকফাস্টে আমরা কি খাই। আচ্ছা, তো এরপরে প্রশ্ন কার? এগুলো তো আমরা জানতেও চাই। শৌখিন, রাফি, পরে আপনার প্রশ্ন কার? কাছে আপনার কাছে আমার একটি প্রশ্ন। রাফি, আপনার কাছে। আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি সুলতানা হানুন, স্টাফ করেসপন্ডেন্ট, চ্যানেল আই। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার বিগত যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি পর্দায়, বড় পর্দায়, বেশিরভাগ ক্ষেত্রে অডিয়েন্সের এটা পর্যবেক্ষণ যে এন্ড অফ দ্য ডে আমাদের যে ওমেন ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো অনেকটা ভিলেন রূপে প্রকাশিত হয়, অনেকে বলে।
তো অডিয়েন্সের একটা মানে ধারণা হচ্ছে যে তুফানে কি আসলে এরকমটা ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা আমি বা এটা- আমরা কি আরেকটু ভিন্ন ভাবে রাফির উপস্থাপনটা দেখবো কিনা ওমেন ক্যারেক্টারগুলো প্রেজেন্টেশনে থেকে এই প্রশ্ন যেহেতু কোয়েশ্চেনটা উইমেন সেন্ট্রিক তাই জন্য ফ্রম ওয়ান উইমেন টু অ্যানাদার ম্যান, সো আই উইল টেক দ্য কোয়েশ্চেন ফ্রম ইউ। আমি এটাই বলবো যে আর তো মাত্র 4 দিন, তাই তো? সব প্রশ্নের উত্তর আমরা কিন্তু সেই দিনই পেয়ে যাবো। আচ্ছা আমি একটু তাই না? ক্লিয়ার করতে চাই, এই প্রশ্নের উত্তরটা আমি কিন্তু আগেরবারও দিয়েছি যে এটা বেশি হয়েছে পরাণের পর। পরাণ যখন ব্লকবাস্টার হলো, মানে আমার কাছে কেন জানি মনে হয় আমাদের বাংলাদেশে এটা একটা রীতি, কারণ যখনই একটা সিনেমা অনেক বেশি হিট হয়, অস্বাভাবিক লেভেলের হিট হয়, তখন বলে কি না এটা তো আসলে হিট হওয়ার কথা না, এটা আসলে মেয়েদেরকে খারাপ দেখেছে বলে হিট হয়েছে, এটা আসলে হিট হওয়ার কথা না, হাওয়া গানটা হিট হয়েছে তো তাই এটা হিট, এটা আসলে হিট হওয়ার কথা না, সাকিব খানের দাড়িটা খুব সুন্দর হয়েছে এই জন্য হিট। তো আমার কাছে মনে হয় যে সিনেমাগুলো সফল সেগুলোকে আমরা মন খুলে সফল বলি, তারপর বলি। এটা প্রথম কথা। পরাণ নিয়ে কেন এটা কথা উঠেছে, আমি প্রথম সিনেমা বানিয়েছি পোড়ামন 2, যে সিনেমাতে সিয়াম শেষে মারা যায়, পূজা ছিল ইনোসেন্ট। আমার পরের ছবি ছিল দহন, যে ছবিতে একটা নারীকে আগুনে পুড়ে মারা যায়। আমার এই পরের ছবি ছিল দামাল, যে সিনেমাটা মহিলা ফুটবল টিমের উপর। এখন সেই সিনেমাটা আপনার ব্লকবাস্টার করেন নাই দামাল, কিন্তু না না এখন পরাণ আমি জেন্ডার ব্যালেন্স করেই মেরেছো আমার না, মনে না, হচ্ছে but আমার ইংরেজি কথা রামায়। হচ্ছে- but হ্যাঁ, আমি যেটা করি সত্যি ঘটনা উপস্থাপনা করি। আমি দুইটা ছবিতেই আমার নারী ভিলেন ছিল, কেন জানি এই দুইটা ছবি অনেক বেশি হিট, আপনারা হিট করেছেন। আর আমি জানি না, আমি আপনার নারীদের কাছে প্রশ্ন আপনারা কি বেশি এনজয় করেন কিনা, বাট আমি একটু বলবো এটা আপনি বলেন আমি যে ছবিগুলা বানিয়েছি গল্পগুলা সেগুলোকে আনরিয়েলিস্টিক গল্প কিনা, যে জোর করে দেখানো কিনা। পরার একটা যে ছবিটা, সেই ছবির ঘটনা আপনারা জানেন সেটা কি হচ্ছে, এবং এটা অনেক বেশি হচ্ছে। প্রত্যেকটা খুন, প্রত্যেকটা ক্রাইমের পিছনে কিন্তু অনেক সময় থাকে। ধরেন রিসেন্টলি যে একটা ঘটনা ঘটতেছে যে একজন মারা গেছে ইন্ডিয়াতে গিয়ে, এখন আমি যদি সিনেমাতে বানাতে যাই অনেক রকম ক্যারেক্টার থাকবে না, তো প্লিজ এটাকে এখন আমাদের সময়টা এরকম নাই পার্সোনালি নেওয়ার। এখন তুফানে আসলে কে ভিলেন সেটা তো বললে চমক থাকবে না, হয়তো বা ভিলেন 2 নায়িকা যেহেতু আছে, এক নায়িকা ভিলেন হতেও পারে। দেখা যাক কি হয়। প্রশ্নটা তুমি এড়িয়ে গেলা, এখানে মিমিয়া নাবিলাকে তুমি মেরেছো কিনা এটা ছিল প্রশ্ন। বলে দিলে তো শেষ সিনেমা। আচ্ছা, আমার নাম আলামিন। রাফি ভাই, কথা অনেক হয়েছে, রাত হয়ে গেছে, আপনাদের আসলে আমাদের 2 ঘন্টা বসিয়ে রাখছেন। আমার Sorry. নাম আলামিন সজল, আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। Please, please, আমি ভাই। এর আগে কখনো এই বিটে আসি নাই, এবং এসে যে সার্কাস দেখলাম তাতে আমি সত্যিকার অর্থে খুব হতাশ। আমি জানি না আমার সহকর্মীরা আসলে এখানে কিভাবে কাজ করেন। প্রথমত কথা হচ্ছে, আপনি যেহেতু সংবাদ সম্মেলনে রাখছেন, আমাদের জায়গাটা একটু সামনে হওয়া উচিত ছিল, সেটা আপনি রাখেন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উপস্থাপিকা আসলে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন। আমি যতটুকু জানি এটা সম্ভবত আমার 100 থেকে 150-র বেশি সংবাদ সম্মেলন হয়ে গেছে কভার করা। সেক্ষেত্রে আমরা যতটুকু দেখি যে গণমাধ্যমে আমাদের যারা সহকর্মীরা আছেন তারাই আসলে প্রশ্ন করেন এবং সেই প্রশ্ন উত্তর দেওয়া হয়, কিন্তু উপস্থাপিকাই আসলে তিনি সব প্রশ্ন করেছেন। তো আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনি যদি সবকিছু গোপনই রাখেন তাহলে আমাদের ডাকলেন কেন ভাই? আমাদের একটা প্রেস লিস্ট পাঠিয়ে দিতেন, তাহলেই তো হতো। এখন আসলে আমরা কি লিখবো, আমরা আসলে লিখবোটা কি বলেন? এই সিনেমার গল্পটা আসলে আমরা কি লিখবো আমি জানি না, আমার সহকর্মী আসলে কি লিখবেন। আপনারা আমি কি আসলেই জানি না। আপনারা কি জানতে চান বলেন। আমি এক মিনিট ভাই, আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে আলামিন সজল, আমি সজল ইন্ডিপেন্ডেন্ট ভাই, আমারও তো এটা অনেকগুলো জি, ধন্যবাদ। অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন, বাট আমার কাছে যেটা মনে হয় সিনেমার কোনো প্রেস কনফারেন্স আসলে কোনো ডিরেক্টর, বুদ্ধিমান ডিরেক্টর বা বুদ্ধিমান প্রডিউসার গল্প বলে দিবে না, আসলে এটাই তো চমক সিনেমাটার। আপনি আজকে প্রথম দিন এসেছেন, আমার মনে হয় আরো কিছুটা সিনেমার, কয়টা সিনেমার প্রেস কনফারেন্সে গেলে আপনি এই জিনিসটা বুঝে ফেলবেন। সিনেমা গল্প বললে তো সিনেমা তো মানুষ দেখেই ফেলবে। আপনারা সিনেমার পিছনের গল্প যদি জিজ্ঞেস করেন সেটা আমাদের প্রশ্ন করেন, আমরা উত্তর দিচ্ছি, কিন্তু সিনেমা গল্প আসলে আমরা বলতে পারবো না ভাই, সমস্যা নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আচ্ছা, মাইক লাগবে না, বলেন, সাউন্ড আছে গলার। মাইকটা দাও, মাইকটা দাও। না না লাগবে ভাই, আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো সাকিব ভাই, আমি যেটা জানতে চাই, প্রথম দিন আমি ইমো, আমি চ্যানেল 24-এ কাজ করি, মাকসুদুল হক ইমো। প্রথম দিন যেদিন তুফানের আমরা কাভার করেছিলাম, আপনার প্রোগ্রাম যেদিন আমরা ঘোষণা আসে তুফানের, সেদিন আপনার কাছে শুনেছিলাম আপনি বলছিলেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে চান জ্যামাইকাতে আপনার শো হাউসফুল যাচ্ছে, আপনি শুনতে চান অস্ট্রেলিয়াতে আপনার শো হাউসফুল যাচ্ছে, অস্ট্রিয়াতে আপনার শো হাউসফুল যাচ্ছে। তুফান নিয়ে কি সেই আভাসটা পাচ্ছেন কিনা? পাশাপাশি তুফান নিয়ে যেহেতু কাজ করা শেষ, এখন তো তুফান সম্পর্কে আপনি জানেন, তুফানটা নিয়ে একটু আপনার কাছ থেকে আপনার এখনকার মানে চিন্তাটা শুনতে চাই। আর ছোট্ট করে জানতে চাইবো, যেহেতু পাশে চঞ্চল ভাই আছেন, চঞ্চল ভাই এবং আপনি পাশাপাশি
মানে দুই দেশের মানুষের কাছে খুব জনপ্রিয়। যখন আসলে আপনারা দুইজনকে একসাথে করার যে প্ল্যানিংটা আসলে টিম থেকে করা হয়েছে, তখন আসলে নিজেদের মধ্যে আসলে কতটুকু কনভারসেশনের জায়গা তৈরি হয়েছে? কারণ দুইজনকেই শক্তিমান অভিনেতা হিসেবে আমরা দুই সময় দেখেছি, হয়তো বা উনি অন্য একটা ছবি নিয়ে এসেছেন, আপনি আর একটা। তো প্রথমটা আগে জানতে চাইবো, তারপর দ্বিতীয়টা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? রাইট, ধন্যবাদ আপনাকে। ফাইনালি অ্যাটলিস্ট একটা প্রশ্ন তো আমার কাছে আসলো। যেভাবে শুরু হয়েছিল আমি তো ভেবেছি যে ভাই আমাদের আর কোনো কাজ নেই, আমি মিমি, নাবিলা, চঞ্চল ভাই আমরা ভাবছিলাম যে তাহলে আমরা চলে যাই, খাওয়া দাওয়া করি, রাত হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। দেখ, আপনাকে অনেক ধন্যবাদ যে আমারও একটা প্রশ্ন, মানে আমার কাছেও কিছু জানতে চাওয়ার ছিল। আমি শুরুতে তো এক্সাইটেড ছিলাম যে আসলে তো আজকে তো প্রশ্ন আর আমিও পাবো না, পাবে হচ্ছে মিমি, পাবে হচ্ছে নাবিলা, আমি আর চঞ্চল ভাই আসলাম নিজেদের কথা, এই জন্য শুরুতে সব কথা বলে দিয়েছি। যাক, আরেকবার বলার সুযোগ আসলো। দেখেন, আমি এতক্ষণের আজকের যে কনভারসেশন, আজকের যে ঘটনাগুলো আমি দেখলাম, আসলে ব্যাপারটা হয়েছে কি, আজকে অনেক বছর আপনাদের সাথে আমার জার্নি, আপনারা কিন্তু দেখে আসছেন। আমার অনেক সময় এমন হয়েছে যখন নাকি একটা ভালো সিনেমা, একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি, তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন, রুখবার চেষ্টা করেছেন, কিন্তু আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না, তাদের জন্য সিনেমা করিও না। আমি সব সময় সিনেমা করি বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। আমি সব সময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবীময় ছড়িয়ে যাবে। আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন, আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন, যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে। কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায়, কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না। তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে, কালো ছায়া চলেছে সাথে সাথে, হয়তো চলবে আরো, কিন্তু আজকের এই তুফান কেন, ইনশাল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব, আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব, আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না। আর সেই ভাইবটা আমি কিন্তু, এবার কোশ্চেনে আসে, অ্যান্সারে আসে, সেই ভাইবটা কিন্তু আপনারা দেখেছেন, আমি একটু আগেও বলেছি, টিজার রিলিজের পর, ট্রেলার রিলিজের পর, দিস ইজ দ্য ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা, সেটা রিভিউ করছে আমেরিকানরা, হোয়াইটরা, অস্ট্রেলিয়ান হোয়াইটরা, জার্মান হোয়াইটরা। সো এটা সত্যি একটা গর্বের বিষয়। আমার বিশ্বাস যে দেখেন, আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস করে নেব, বাট আমি এইটুকু বলতে পারি, সেই ক্লাবে যাওয়ার, সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর, এই পথ চলাটায় আমরা অনেক দূরে গিয়েছি। আজকে ইংলিশও আমাদের রিভিউ করছে, বাংলা সিনেমার রিভিউ করছে। ইনশাল্লাহ সামনের বছরে এমনও দিন দেখতে পাবেন, এখনই শুনি জামাইকার খবর আর নিউ ইয়র্কের খবর, ডাবলিনের খবর, অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুনি, আপনারাও শোনেন। ইনশাল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে, এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই। আর চঞ্চল ভাইকে নিয়ে, চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে, যেটা আজকে থেকে নয়, আমাদের দেখা, আমাদের আড্ডা, সে কিন্তু অনেক বছর ধরে, অনেক বছর আগে থেকে আমরা সবসময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি, এবং আমরা সবসময় চাই যে বাংলা সিনেমার কত, চঞ্চল ভাই কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যায় যে কত একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে, দর্শকদের উপহার দেবে, দেশ বিদেশ থেকে তার সুনাম করবে। আজকে যখন পদাতিকের ট্রেলার দেখেছি, আমার এত ভালো লেগেছে। আমি কলকাতা শহরে বসেই যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম, মানুষের এত ভালোবাসা দেখেছি, পদাতিকের গল্প শুনেছি, আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে, ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু, আর ব্যাপারটা এমনই ছিল, খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই। আর চঞ্চল ভাই ব্যাপারটা কিন্তু, আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি,
এবং এই যে বোঝা যে আমরা একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে, রাফি বললো যে এটা অনেক আর্টিস্টই বুঝতে চায় না, সত্যি তাই। থ্যাংক ইউ চঞ্চল ভাই, এগেইন থ্যাংকস। ফাইনালি করো ভাই। আমরা 3টা প্রশ্ন নিতে পারবো। মাইকটা একটু দাও না, মাইক ছাড়া আমরা শুনতে পাচ্ছি না, মাইকটা একটু দাও। যে আপনি তো এর আগে কখনো কোনো বাংলা মানে এই দেশের সিনেমায় আপনি কাজ করেন নাই, এবার কেন আসলে আপনি আগ্রহটা দেখালেন, কি জন্য সেটা? আচ্ছা হ্যালো, আমি একটা প্রশ্ন করতে চাই অনেকক্ষণ থেকে। একটা প্রশ্ন করেছে, এটা একটু উত্তর দিয়ে নেই, একটু উত্তর দিয়ে নেই মিমি। একটা প্রশ্ন এসছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল যে এতদিন কেন করিনি, এখন কেন? ও থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, আর থ্যাংক ইউ আজকে আসার জন্য। অ্যান্ড ফাইনালি আমি একটা প্রশ্ন পেয়েছি, চেষ্টা করব গুছিয়ে উত্তর দেওয়ার। উত্তরটা হলো আমি মনের মানুষ। আমি না, এই একটু আগে আমার একজন ভাই বলল যে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো। আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাব, কিন্তু ভালোবেসে বলতে হবে। ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল, আর তাই জন্যই হ্যাঁ বলা। বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি, দ্যাটস ওয়াই ইট ওয়াজ দ্য রিজন। আমার নাম বুলবুল আহমেদ জয়, আমি ৭১ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, অনেক অভিযোগের সুরে অনেক কথাই বলছেন। তো একটা বিষয় যে আমরা হচ্ছে এখান থেকে রসদ অনেক কিছু আছে নিউজের, সেটা দিয়ে আমরা নিউজ করতেই পারি। আমরা কখনোই এই ছবিটি প্রেক্ষাগৃহে যাওয়ার আগে তার গল্প শুনতে অবশ্যই চাইবো না, এবং আমরা যে টিজার যেটুকু দেখিয়েছে সেখান থেকে কিন্তু আমরা রসদ পেয়ে যেতে পারি, বা ট্রেলার যদি ছাড়েন তো সেখান থেকে হয়তো পাবো। কিন্তু আমার একটি প্রশ্ন, রাফি ভাই আপনি যখন থেকে সিনেমা তৈরি করেছেন, আপনার প্রত্যেকটা সিনেমাই কিন্তু ব্লকবাস্টার। যদি ধরি হাতে গোনা যে দামালকে ব্লকবাস্টার বলবো না, কিন্তু অন্যান্য সবগুলোকে কিন্তু আমি হচ্ছে ব্লকবাস্টার বলবো। কিন্তু এই যে কোনটার চাইতে কোনটা এগিয়ে আছে আমরা কিন্তু এটা জানি না, কারণ আমাদের দেশে হচ্ছে বক্স অফিস নেই। তাহলে আমরা বাংলা সিনেমা এই আন্তর্জাতিক ভাবে যাচ্ছে, সাকিব ভাইয়ের সেটা হচ্ছে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জায়গায় আমরা যাচ্ছি। তাহলে এই বক্স অফিস এটাও তো আমাদের এখন দরকার, এবং পাশাপাশি টিকিটিংটা এটা সময়ের দাবি কিনা একটু জানাবেন, সাকিব ভাই বলবেন। আমার মনে হয় এটা আমি একটু শুরু করি, বাট এই প্রশ্নটা আসলে শাকিল ভাই বা সাকিব ভাইদের জন্য অবশ্যই এটা দরকার। আমাদের এটা নিয়ে আলোচনা করা উচিত যে একটা সিনেমা বানানোর পর আমাদের দেশে কিন্তু রিলিজ দেওয়ার অনেক দুষ্কর। এই যে হলে হলে কোন হলে চলতেছে, কোন হলে হাউসফুল যাচ্ছে কি যাচ্ছে না, লোক পাঠাতে হয়, খুবই মানে আদিকালের নিয়মে আসলে চলছে। এবং যে জিনিসটা নিয়ে আসলে কথা বলা উচিত সেই জিনিসটা নিয়ে আমরা কথা না বলে আমরা অন্য জিনিস নিয়ে করি। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আপনারাও যদি কথা বলেন যে অনেক দেশে এটা অবাক হয়ে যায়, বাংলাদেশে এখনো টিকেটিং নাই, তাহলে আমরা কিভাবে জানবো আমাদের সিনেমার কত রকম ব্যবসা হয়েছে বা কি হয়েছে? পুরোটাই অনুমান করে মানুষের উপর নির্ভর করতে হয় আসলে। তো আমার মনে হয় এই প্রশ্নটা ভালো উত্তর দিতে হবে শাকিল ভাই, কারণ উনি ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, এবার অনেক বেশি উনি কাজ করছেন এবং খুবই প্রশংসা শুনছি ওনার। হল মালিকটা বলছেন প্রথম সিনেমাতে উনি নাকি খুব ভালো দাম দর করে ভালো ডিল করতে পারছেন। তো শাকিল ভাই আপনি তো ভয়ঙ্কর ভালো ব্যবসায়ী, এবং আপনি প্রতি সিনেমাতে আমার সাথে এরকম করেন, এই সিনেমাতে একটু কম বাজেট নেও, পরেরটাতে তোমাকে আমি বেশি টাকা দিই। কিন্তু রাফি কোনোদিনই কম টাকা নেয়নি, কারণ আমি আপনার থেকে বড় ব্যবসায়ী। আমি একটু অ্যাড করতে চাই, কোয়েশ্চেনটা আসলেই খুব ভালো জয় ভাই। রাফি যেটা বললো আমি আসলে এগ্রি করি যে দেখেন এবার আসলেই আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স যে আমি প্রত্যেকটা হল মালিকদের সঙ্গে কথা বলছি 1-to-1, এবং আমি হল মালিকদের আমি প্রশংসা করতে চাই। তো বাংলাদেশে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখন, সেই ইনফ্রাস্ট্রাকচারে হল মালিকরা যেভাবে করে যুদ্ধ করে যাচ্ছে, যেমন দেখেন আমরা প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সময় বলি যে হল মালিকরা আমাদেরকে টাকা কম দিচ্ছে, হল মালিকরা আমাদেরকে রেশিও কম দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ভাইস ভার্সা। আমরা কিন্তু ইউ হ্যাভ টু পুট ইউর টোজ ইনটু আদার শুজ অ্যাজ ওয়েল। আমি দেখেছি যে ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে করে যুদ্ধ করে এক একটা ছবি এগিয়ে নিয়ে যাচ্ছে হল মালিকরা, আমি প্রথম ধন্যবাদ জানাতে চাই সমস্ত হল মালিকদেরকে। এবং প্রত্যেকের সঙ্গে কথা বলে আমি দেখেছি, যেমন আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, আমি গতকালকে আমি একজন হল মালিককে, আমি নাম বলছি না, হল মালিকের সাথে কথা বলছিলাম। উনি বললেন যে প্রতি ঈদে আমরা শুধু সাকিব ভাইয়ের সিনেমা রিলিজ করার জন্য শুধু 2 ঈদে আমরা সিনেমা হল খুলি, এরকম প্রায় 60-70টা হল। তো একটা হলে আমরা দেখতে পেলাম যে
উনি বললেন যে 5 বছর ওনার হলটা বন্ধ, শুধু তুফান সিনেমাটা রিলিজ করবার জন্য তিনি এবার হল খুলছেন। তো এটা খুবই পজিটিভ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমাদের সরকারের কাছেও আমাদের অনুরোধ থাকবে, যদি আমরা সহযোগিতা পাই তাহলে এই যে টিকেটিং করা এবং বক্স অফিস তৈরি করা, যেখানে আমরা প্রডিউসাররাও অ্যাকচুয়াল ডেটাটা পাবো এবং হল মালিকদের সঙ্গে আমরা একটা আন্তরিক সম্পর্ক নিয়ে কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম। আসলে প্রশ্ন করার সুযোগই পাচ্ছি না, সরি, আমি আসলে সুযোগই পাচ্ছি না। আমি একটু করি 10 সেকেন্ড প্লিজ। আমি আহমেদ তাওকির, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমবার শাকিব মিমি জুটি নিয়ে মিমি চক্রবর্তী কি বলবে? আর ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি টিজারে এমন কি করেছেন যে চঞ্চলদা বলে ভয় পাইছে, রে সিক্রেটটা কি আসলে? এই দুটো প্রশ্ন ছোট করে আগে যদি ভাইয়া বলো। থ্যাংক ইউ। এই চঞ্চল ভাই কেন ভয় পেয়েছে, সেই ভয় পাওয়াটা দেখতে হলে তো সিনেমা হলে যেতে হবে। আপনারা আসলে হলে যাওয়া ছাড়া কোনো উত্তরই দিচ্ছেন না। না, কিন্তু সব যদি এখনই বলে দেয় 4 দিন পর কি দেখবে, কিছু তো একটা রাখতে হবে। আচ্ছা মিমি, জি দিদি যদি একটু বলেন, প্রথমবার শাকিব মিমি জুটি নিয়ে, হ্যাঁ মানে বাংলাদেশের সিনেমা প্রথম এবং Right. শাকিব মিমি জুটিও প্রথম, রাইট। এতদিন পরে মানে দুই ইন্ডাস্ট্রির মূল পার্থক্য বা আসলে কি দেখলেন সব মিলে? আপু আপনারটা বলে দেন, একসাথে বলে দেন। আচ্ছা না, আমারটা আসলে মিমি চক্রবর্তী, আপনাকে অনেক অভিনন্দন, আপনি বাংলাদেশের সিনেমায় প্রথম অভিনয় করেছেন। কিন্তু আমার প্রশ্ন আসলে শাকিব খানের কাছে, প্রশ্ন করে আমরা তাহলে শেষ করে দিই, প্লিজ একটু মনে রাখবেন। শাকিব খান, আপনাকে অভিনন্দন 25 বছরের আপনার জার্নির জন্য। এবং একটু আগে শাকিল ভাই যেটা উল্লেখ করেছেন এটার সাথে সম্পর্কিত, প্রতি ঈদেই আপনার সিনেমা আসছে এবং এটা নিয়ে কিন্তু প্রতিবারই আমরা যারা খবর পেয়ে আমরা বলি যে এই সিনেমার জন্য হয়তো অনেক সিনেমা রিলিজ করা হচ্ছে না। আপনি নিজে বলছেন বাংলাদেশের সিনেমা ছড়িয়ে যাক সারা বিশ্বে, সেটা সারা বছর ধরে, তাহলে আপনি কেন সিনেমা রিলিজ করার কথা প্রযোজকদেরকেও বলেন না, বা এরকম বলেছেন কিনা, বা শুধু ঈদ কেন্দ্রিক আপনারা রিলিজ করার কথাই কেন চিন্তা করছেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন শাকিব খানকে। থ্যাংক ইউ। লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ। যে দাদা আমাকে প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমারটা বলি। আমার আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে আমার এই 25 বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে। কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার, আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না, বেতনই তো বেতনও পেয়েছে, সবকিছু তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না, ওটাই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য, যারা আমি 9 মাস পর বিদেশ থেকে যখন ফিরেছি, ইউএস থেকে, তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল, আমি কাজ করতে চাই তাদের জন্য, আপনাদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য। আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লাউঞ্জের দিকে আসছিলাম, দেখি যে সমস্ত কর্মীরা, আপনারা আমাকে, আমার সেই বন্ধুরা, আমার সেই ভাইরা, সেই বোনরা, সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম, এই যে একটা ভালোবাসা, আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্যই আমি এখন সিনেমা খুব কম করি। আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে। আরেকটা জিনিস, যে যদি কোয়ালিটি সিনেমা না হয়, আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি, আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না হলে আমাদের দেশে মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। একটা ইংলিশ সিনেমার পাশে, একটা হলিউডি সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে, এটা তো কোয়ালিটি লাগবে। তো দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছি। ইচ্ছারাও সামনে ছবি রিলিজ হচ্ছে, আগামীতে দরদ রিলিজ হচ্ছে, সেটা ইচ্ছারা আছে। আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে, সেটাও ইচ্ছারা। তো ঈদ ছাড়া এটা কোনো ব্যাপার না। কারো কথায় কান না দিয়ে আমরা সকলে একসাথে বাংলা সিনেমার উন্নয়নে কাজ করব। যারা ভুলভাল কথা বলে, বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, এই দোষ ওই দোষ এই দোষ, শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায়, তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। সো কোনো বেগুনের কথা না শুনে
ভালো বাংলা সিনেমার সাথে থাকুন, যে কারো ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, সেটা আমার হোক আর যারই হোক। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এখন শেষ করতে চাই। আপনি প্রশ্নটি করুন। আপনি কোশ্চেন করেন, আপনার কোশ্চেনটা আজকে আমরা শেষ করব। রেগে যাই না। আমি একটা কথা আপনাদের বলি, আপনাদের কি অনেক রাগ আমরা সিনেমা বানাই এই জন্য? আপনারা তো আমাদের বন্ধু, এত রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আমরা একই ইন্ডাস্ট্রির মানুষ। উনাকে মাইক্রোফোনটা দেন না। হ্যাঁ, উনাকে মাইক্রোফোনটা দেন। আচ্ছা ভাইয়া, রেগে যান না ভাইয়া, আমরা এক বন্ধু। মিনিট, আমি রেগে যান না, রেগে আচ্ছা, যান না। আমি আপনাকে আমরা তো একসাথে সিনেমা বানাই, একসাথে কাজ করি। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমরা তো সিনেমা বানাইছি নাকি? আপনি আপনার মানে অ্যাপ্রোচ এত অ্যাকশন অ্যাঙ্গেল কেন? মানে আপনি রেগে যাচ্ছেন কেন? এটা বুঝতে চাচ্ছেন। উত্তরটাকে দেন। তুফানের জন্য। না, ঠিক আছে। আমি বলি, আমার কথার স্টাইলটাই এমন। সরি, এই জিনিসটা হলে আপনাদের সূত্র দিব না। আমি বলি 3 বার মাইক্রোফোনটা নিয়েছি, তো কি হচ্ছে? হাতে নিয়েছি, হ্যাঁ। 3 বার মাইক্রোফোনটা কেড়ে নেওয়া এটা কেড়ে নিয়ে অন্য সব কথা বলতে বলেছে। ভাই আপনার নামটা বলেন। আমার নাম আহসান হাবিব, আমি দৈনিক কালবেলায় কাজ করি। আচ্ছা, আচ্ছা। স্টাফ রিপোর্টার হিসেবে। হাবিব ভাই, একটা ছোট্ট কথা বলি। আজকে এখানে প্রায় 300 সাংবাদিক এসছে। 300 সাংবাদিক ভাইকে প্রশ্ন করবার সুযোগ তো আমরা দিতে পারছি না। এজন্য আমি বলি, এজন্য আমরা ক্ষমা প্রার্থী, কারণ এটা তো রিয়েলিস্টিক্যালি পসিবল না, রাইট? সো আমার মনে হয় আপনি ওই যে রাফি যেটা বললো, আপনাদের সঙ্গে তো আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক, সো সেই সম্পর্কটা রেখে অবশ্যই, যেহেতু আপনি মাইক্রোফোনটা হাতে নিয়েছেন, আপনার প্রশ্নটা শুনতে চাই আমরা। আপনি আমাকে যেটা বলছেন যে আমি প্রশ্ন, আমি যেহেতু আপনারা আমাকে না, না, আমার কথা না, না, আপনার প্রশ্নটা করেন একটু। আপনার প্রশ্নটা করেন ভাই। ভাইয়া দেখেন, আপনার প্রশ্ন। প্রশ্ন হলো 6:30টায় প্রোগ্রাম ছিল। সাকিব ভাই বাংলাদেশের সুপারস্টার, তিনি, আমরা যেটা শুনেছি, তিনি সেটে টাইমলি যান। আজকে যে প্রোগ্রাম, আমি কয়েকটি প্রোগ্রামে গেছি, আমার সৌভাগ্য হয়েছে বিনোদন বিতে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে। তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে 2 থেকে 2.5 ঘন্টা দেরি করে আসেন। এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন, এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে, তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে? আর মিমি চক্রবর্তীর কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো আমাদের দেশে টাইম নিয়ে যেটি হয়েছে, 6:30টায় দেওয়া হয়েছে, কথায় কথায় উঠে আসে যে বাঙালি বলেই আসলে লেটটা হয়েছে, বাঙালি বলেই লেট হয়েছে, বাঙালিদের টাইম সেন্স এমন। ওপার বাংলাও কি আসলে টাইমের ক্ষেত্রে এভাবে শিডিউল মেনটেন করা হয়, না ঠিক টাইমে আসলে? আপনার প্রশ্নটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। উত্তরটা শুনে যান। সেটা হচ্ছে, প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয়, এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি। এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন, আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালি আছে, সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না। এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে? সেই বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। এবং দেখেন, এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে, আমার ঘরেও পড়বে ভাই। সো এটা সবাইকেই আসলে একসাথে হেল্প করে, সবারই টাইম সেন্সটা থাকা উচিত। আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায়, সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না। সেটা এই বাংলাও যেমন, ও বাংলাও তেমন, পৃথিবী জোড়াই এখন কেমন কেমন হয়ে গেছে। এনিওয়ে, যাই হোক, এটা আমাদের বাঙালিদের দোষ না। তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস, আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার, এত তুফান হচ্ছে কেন? ভাই ছবির নামই তো তুফান, তুফান তো তুফানই হবে। আচ্ছা, বাট এখন খুব ভালো লাগছে, এখন মনে হচ্ছে ইয়েস, এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম। এই সুন্দর কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এনজয় হচ্ছে। থ্যাংক ইউ। এভাবেই আমাদের চলতে থাকবে, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। বাট আমি আবারও বলছি, কোনো কালো ছায়া কারো কখনো, শুধু আজ না, ইন ফিউচারেও কোনো কালো ছায়ার কথা না শুনে, কোন রকম কোনো আজে বাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব, ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীময় ছড়িয়ে দেব। থ্যাংক ইউ।
অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার 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 মনে হয় সাকিব পুরো জিনিসটারই আনসার দিয়ে দিয়েছে। আর আমি আবার বলবো যে একজন রিপোর্টার ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে। আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে, সো এটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই। উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা, সেই ক্ষণটা, সেই সেকেন্ডটা আর কোনো দিন জীবনে পাবো না, যতই চেষ্টা করো। তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস, টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর্থ। আর এটা বাঙালি অবাঙালি বলে নয়, আমি বাইরেও কাজ করেছি, কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয়। আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না, একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না, একজনকে নিয়ে একটা শুটিং হয় না। তো ওই যেটা সাকিব বলল, হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি, আমি তোমায় বলি একটা এক্সপিরিয়েন্স, 9 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, 8 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। কেন জানো? দোষটা কিন্তু আমার না, ডিরেক্টরের না, কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে, তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই? যায় না তো। তো এটাই হলো ব্যাপার, সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে একটা গ্রুপ ছবি তুলতে চাই, আমরা একটা ছবি তুলতে চাই এখানে, একটা গ্রুপ ছবি হবে এখানে, একটা গ্রুপ ছবি তুলতে চাই। চেয়ারগুলো সরিয়ে নিয়ে এখানে দাঁড়িয়ে আমরা একটা ফটো সেশন করবো। আচ্ছা, একটু হেল্প করুন আমাকে, চেয়ারগুলো সরিয়ে নিতে হবে, আমরা একটা গ্রুপ ছবি নেবো এখানে। চেয়ারগুলো সরাতে হবে, চেয়ারগুলো কারা আছেন দায়িত্বে এখানে? আচ্ছা, চেয়ারগুলো নামাতে হবে, কে আছেন এখানে স্টেজে কাজের ক্ষেত্রে? আমাদের সেটআপের কেউ আছে? চেয়ারগুলো একটু সরাতে হবে। বারবার করে